দীর্ঘ সময় পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় শুরু। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার 1.5 বছরের মাথায় ফের নির্বাচিত সরকার পাচ্ছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। তারেক রহমানের বিএনপি 200টিরও বেশি আসনে জিতেছে। জামায়াত নেতৃত্বাধীন 12 দলীয় ইসলামিক জোট 70টির বেশি আসন জিতেছে, যার অর্থ বিএনপি নিরঙ্কুশভাবে ক্ষমতায় ফিরল তা কার্যকর নিশ্চিত। এভাবেও ফিরে আসা যায়। 17 বছরে যে বাংলাদেশে পা রাখতে পারেননি, এবার সেই বাংলাদেশেরই পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে। কামব্যাক হয়তো এটাকেই বলে। খালেদা জিয়া এবং শেখ হাসিনার মতো নারীদের প্রাধান্য সরিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসছেন এক পুরুষ, তিনি তারেক রহমান। এখনও নয়াদিল্লির আশ্রয়ে শেখ হাসিনা। বিএনপি জয়ের পথে হাঁটতেই তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সমাজ মাধ্যমে বাংলায় পোস্ট কৌশলী নরেন্দ্র মোদীর। একসঙ্গে কাজের বার্তা ভারত। বিএনপির ঐতিহাসিক জয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে আমেরিকা। তারেকের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ ওয়াশিংটনের। তারককে অভিনন্দন জানিয়েছে চীনও। চীনা দূতাবাস লিখেছে, চীন এবং বাংলাদেশের নতুন সরকার একসঙ্গে কাজ করবে। দুই দেশ সম্পর্কে নতুন অধ্যায় লিখবে। ভোটে হারলেও বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের সেরা ফল জামাতের। বাংলার সীমান্তে দাপট জামাতের ইসলামেরই। বাংলা লাগোয়া এলাকাগুলিতে জামাতের এই ফলাফল বাংলা তথা নয়াদিল্লির জন্য বেশ চিন্তার। বাংলা সীমান্ত এলাকায় জামাতের জয়ের অর্থ ভারত লাগোয়া এলাকাগুলিতে মৌলবাদ বাড়ছে, যা আগামী দিনে সন্ত্রাসের আঁতুড়ঘরে পরিণত হতে পারে। বাংলাদেশের এই ভোটচিত্র কি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে? নয়াদিল্লির কাছে চর্চা শুরু। স্বাধীনতার পর প্রথমবার ঠিকানা বদলালো প্রধানমন্ত্রীর দপ্তরের। সেবা তীর্থ উদ্বোধন মোদীর। একই সঙ্গে উদ্বোধন করা হয় কর্তব্য ভবন 1 এবং কর্তব্য ভবন 2 এর। কেন্দ্রের মতে এটি ভারতের প্রশাসনিক কাঠামো এক যুগান্তকারী পদক্ষেপ। প্রধানমন্ত্রী নতুন ঠিকানা সেবাতীর্থ। পেল্লাই অফিসে বসে চারটি বড় ঝাঁপে খুললেন মোদী। সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত পিএম রাহাত প্রকল্পের সূচনা। দ্বিতীয় হলো লাখপতি দিদি, লক্ষ্যমাত্রা দ্বিগুণ। তৃতীয় সিদ্ধান্ত হলো এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এর পরিমাণ 1 লক্ষ কোটি থেকে বাড়িয়ে 2 লক্ষ কোটি টাকা করা এবং চতুর্থ স্টার্ট আপ ইন্ডিয়া ফান্ড অফ ফান্ডস 2.0 অনুমোদন। দিল্লিতে অমিত শাহ বিমল গুরুং বৈঠক। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। সেখানে ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং এবং রোশন গিরি। বিধানসভা নির্বাচনে পাহাড়ে আসন রফায় নয়া সমীকরণ চর্চা বঙ্গ রাজনীতিতে। বিজেপি শাসিত মহারাষ্ট্রে পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখের মাহাতোকে পিটিয়ে খুনের অভিযোগ নজর আসতেই হেড ক্রাইম বলে দ্রুত গ্রেপ্তারির দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মৃত শ্রমিকের পরিবারের কাছে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ জানান, মহারাষ্ট্রের সরকার কেস ট্রান্সফার করুক, 50 দিনে ব্যবস্থা নিয়ে দেখাবে পশ্চিমবঙ্গ সরকার। কি কারণে মৃত্যু, কেন মৃত্যু, এগুলো তো সবই তদন্ত সাপেক্ষ। আমি কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করি না। এই দায়িত্বটা মহারাষ্ট্র পুলিশের। আর তারা যদি না পারে, তারা কেস ট্রান্সফার করে দিক স্টেট। আমি 50 দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে দেখাবো। বাংলায় এসআইআর পর্বে কড়া বার্তা নির্বাচন কমিশনের। নথি যাচাইয়ে কড়া নজর দিতে হবে। মন গড়া বা অনুমোদনহীন নথি গ্রহণযোগ্য নয়, তা নিশ্চিত করার দায়িত্ব ডিএমদের ব্যক্তিগতভাবে নিতে হবে। আগামী 5 বছর এসআইআর নথি সংরক্ষণের নির্দেশ কমিশনের। বৈঠকে কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, দক্ষিণ ও উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে জেলা শাসকদের গাফিলতির জন্য বিশেষভাবে তিরস্কার। ইআরও, এইআরও ও টিইওদের কোনো গাফিলতি চোখে পড়লে তা সরাসরি কমিশনের নজরে আনতে হবে। অগ্রহণযোগ্য নথি যাচাইয়ের ঘটনা সামনে এলে তা অবিলম্বে কমিশনে পাঠাতে হবে, যাতে সেই আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া যায়।